হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজ ইন্টারফেয়ারেন্স অফ লাইট এই চ্যাপ্টারের যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাতলা পাত প্রবেশের দরুন ঝালরের সরণ। অর্থাৎ দেখো, এর আগে আমরা যখন ইন্টারফেয়ারেন্স দেখেছিলাম, বিশেষ করে ইয়ংয়ের ডাবল স্লিট এক্সপেরিমেন্টে, সেখানে কি ছিল, এরকম একটা এস আলোর উৎস, এখানে এ একটা ছিদ্র, এখানে বি একটা ছিদ্র, আর ছিদ্র দুটোর মধ্যে দূরত্ব কত 2D। তাহলে এখানে এখান থেকে ডি দূরত্বে একটা পর্দা আছে, সে পর্দায় যদি আলো পড়ে তাহলে এখানে ইন্টারফেয়ারেন্সের ঘটনা ঘটে। আমরা দেখেছিলাম ও বিন্দুতে কি কোনো রকম পথ পার্থক্য না থাকার জন্যে সমদশায় আলোক রশ্মি দুটো মিলিত হবে, অর্থাৎ এ থেকে বিতে গিয়ে, এবং ওখানে কি একটা উজ্জ্বল পটি অর্থাৎ কেন্দ্রীয় চরম বিন্দু যেটাকে বলা হয় সেটা আমরা দেখেছিলাম। এবার আর একটা আমরা বিন্দু ধরে নিয়েছিলাম পি বিন্দু থেকে যদি পি বিন্দুতে এই দুটো আলোকরশ্মি গিয়ে যদি মিলিত হয় তাহলে ওখানে গঠনমূলক না ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে, সেটা আমরা এর আগে দেখেছিলাম। এবং সেখানে ঝালর প্রস্থের রাশিমালাও দেখেছিলাম। ঝালর প্রস্থ সেটাকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। ওয়াই এটা সমান আমরা কি দেখেছিলাম, ল্যামডা ইন্টু ক্যাপিটাল ডি বাই 2 ইন্টু কত স্মল ডি, এটা আমরা দেখেছিলাম ঝালরের প্রস্থ। ঠিক আছে, এবং এই ও বিন্দু থেকে পি বিন্দুতে যে দূরত্বটা আছে সেই দূরত্বে বিভিন্ন রকমের যে আলোকিত অংশ এবং অন্ধকার অংশ তৈরি হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে যেটা হচ্ছে, এখানে আলোর গতিপথে যদি একটা অন্য মাধ্যমকে প্রবেশ করানো হয় তাহলে ঝালরের প্রস্থের ঝালরের যে সরণ, অর্থাৎ ঝালর আগে যেটা মানে আলোকিত অংশ গঠিত হচ্ছিল সেখানে হবে না তার থেকে দূরে সরে যাবে না কাছে এগিয়ে আসবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো, এখানে ছবিটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখানে এই যে পথটা আছে, এই আলোকরশ্মি যেটা যাচ্ছে তার পথে আমরা টি বেধের আর মিউ প্রতিসরাঙ্কের একটা মাধ্যমকে কি করলাম, প্রবেশ করালাম। ঠিক আছে, এবার এখানে তোমাকে আর একটা যেটা জিনিস জানতে হবে, এই পাতলা পাত প্রবেশের দরুন ঝালরের যে সরণ, তার আগে যেটা আমরা আর একটা জেনে নেব সেটা হচ্ছে আলোকীয় পথ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আলোকীয় পথ বা অপটিক্যাল পাথ। আলোকীয় পথ হচ্ছে তোমার যে কোনো একবর্ণী আলোকরশ্মি যদি কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে যায়, ভালো করে লক্ষ্য করো, যদি বায়ু মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে আলো, আবার অন্য একটা মাধ্যমের মধ্য দিয়েও যেতে পারে। তাহলে কোনো একটা আলোকরশ্মি যদি কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে যায়, ঠিক আছে, তাহলে নির্দিষ্ট সময়ে ওই মাধ্যমের মধ্য দিয়ে ওই আলোটা যে পথ অতিক্রম করবে, ঠিক আছে, এবং ওই আলোকরশ্মিটায় যদি বায়ু মাধ্যমে ওই সময়ে শূন্য মাধ্যমে যে পথটা অতিক্রম করবে সেটাকে বলা হচ্ছে কি, আলোকীয় পথ। তাহলে আরেকবার বলছি, দেখো, একটি একবর্ণী আলোর কোনো নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত পথের সমতুল্য আলোকীয় পথ বলতে ওই সময়ে ওই বর্ণের আলো শূন্য মাধ্যমে যে দূরত্বটা অতিক্রম করে, মানে ওই আলোকরশ্মিটাই, ঠিক আছে, ওই সময়ে শূন্য মাধ্যমে যে দূরত্বটা অতিক্রম করবে সেটাকে বলা হচ্ছে কি আলোকীয় পথ। দেখো, আমরা জানি কোনো একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, সেই মিউ ইকুয়াল টু আবার আমরা কত জানি, সি বাই ভি, যেখানে সিটা হচ্ছে কি শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, আর ভিটা হচ্ছে যে মাধ্যমে আলোটা যাচ্ছে সেই মাধ্যমের গতিবেগ। এটা আমরা জানি। তাহলে এখান থেকে দেখো সি এটা সমান কী হবে, মিউ ইন্টু ভি হবে। এবার তুমি ধরে নাও কোনো একটা এরকম মাধ্যম আছে, এই মাধ্যমের মধ্য দিয়ে একটা আলোকরশ্মি এরকম গেল, ঠিক আছে, তাহলে এই আলোকরশ্মিটা এই মাধ্যমের ভিতরে টি সময়ে তুমি ধরে নাও এক্স দূরত্ব অতিক্রম করলো, তাহলে এটা একটা মাধ্যম, এই মাধ্যমটার প্রতিসরাঙ্ক তুমি ধরে নাও কত, মিউ। সেটা কাঁচ মাধ্যম হতে পারে, জল মাধ্যম হতে পারে, যে কোনো একটা মাধ্যম হতে পারে। তাহলে ওর মধ্য দিয়ে আলোটা টি সময়ে কতটা দূরত্ব অতিক্রম করলো, এক্স। তাহলে ওর ক্ষেত্রে আমরা ভেলোসিটি ভি এটা কি লিখতে পারবো, দেখো আমরা একটা সমীকরণ জানি, একমাত্রিক গতিতে তোমরা পড়েছ, এস ইকাল টু ভিটি, তাহলে ভি ইকাল টু কে বেস বাই টি। তাহলে এখানে
এসটা কি অতিক্রান্ত দূরত্ব, আর এই কেসের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত এক্স আর সময় কত টি। ঠিক আছে, এইবার তোমাকে যদি বলা হয় ওই সময়ে আলোকরশ্মিটা শূন্য মাধ্যমে কতটা পথ অতিক্রম করবে, তাহলে শূন্য মাধ্যমে যদি ওই আলোকরশ্মিটা যায় তাহলে ওর ক্ষেত্রে আমরা লিখতে পারি সি ইকুয়াল টু দেখো এল বাই কত এল বাই টি। তাহলে এখানে দেখো সময়টা কি সেম, তাহলে এখানে যদি ওই মাধ্যম হয় তাহলে ওই মাধ্যমে তার যে গতিবেগ বা ওই মাধ্যমের অতিক্রান্ত পথ কত এক্স আর শূন্য মাধ্যমে অতিক্রান্ত পথ কত এল। নিশ্চয়ই দুটো সমান হবে না, কেন? কারণ এই মাধ্যমে যখন আলোকরশ্মিটা যাচ্ছে সেখানে আলোকরশ্মিটার বেগ একরকম, যখন শূন্য মাধ্যমে যাচ্ছে তখন তার বেগ একরকম, তাহলে অতিক্রান্ত দূরত্বটাও কী হবে, আলাদা হবে। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্বটা আমরা ধরে নিলাম শূন্য মাধ্যমে কত এল, আর মিউ প্রতিসরাঙ্কযুক্ত মাধ্যমে সেটা হচ্ছে কত এক্স। এটা হলো। এইবার এখানে এই যে অতিক্রান্ত পথ সেটা দেখো ভালো করে, এখানে এল বাই টি। এবার এখানে সি এর জায়গায় আমি কত মিউ ইন্টু ভি লিখতে পারি, তাহলে এই সমীকরণে দেখো এল বাই টি এটা সমান কত সি, আর সি মানে আবার কত মিউ ইন্টু ভি, আর ভি মানে আবার এখান থেকে দেখো আমরা পেয়েছি, তাহলে এটা যদি তুমি বসাও তাহলে মিউ ইন্টু এক্স বাই কত টি। তাহলে এখান থেকে দেখো তোমার কি হলো, টি টি কেটে গেল, তাহলে টি টি যদি তুমি কেটে দাও তাহলে এখানে আরেকবার লিখছি এল বাই টি, তাহলে টি টি কেটে গেল, তাহলে এল এটা ইকুয়াল টু হচ্ছে কত মিউ ইন্টু এক্স। তাহলে যে কোনো একটা মাধ্যমের ক্ষেত্রে আলোকীয় পথ, সেই আলোকীয় পথ বলতে এখানে দেখো সেই মাধ্যমের কি প্রতিসরাঙ্ক আর ওই মাধ্যমে কতটা দূরত্ব অতিক্রম করছে। তাহলে আলোকীয় পথ কি বললাম, কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা মাধ্যমে আলোকরশ্মিটা যে দূরত্বটা অতিক্রম করবে এবং ওই সময়ে শূন্য মাধ্যমে যে দূরত্বটা অতিক্রম করবে সেই দুটো সমান। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখো এল এটা ইকুয়াল টু কী পাচ্ছি মিউ ইন্টু এক্স। তাহলে এখানটাকে এই যে এলটাকে বলা হচ্ছে কি আলোকীয় পথ, তাহলে সেই আলোকীয় পথটা কী হচ্ছে দেখো ওই মাধ্যমে কতটা পথ গেল আর ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে এটা ভালো করে মনে রাখবে, যে কোনো একটা মাধ্যমের আলোকীয় পথ বলতে বোঝায় যে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক ইনটু ওই মাধ্যমে কতটা সে পথ অতিক্রম করলো। ঠিক আছে, এইবার আমরা এই যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশনটা করব। কেন করছি, কারণ আলোকীয় পথটা কিন্তু এখানে কাজে লাগবে। তাহলে জাস্ট এটা তোমরা মনে রাখবে, আলোকীয় পথ মানে সেই মাধ্যমে আলোটা কতটা পথ গেল আর ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক, ব্যাস এটা। এবার দেখো এই জায়গাটায় ও বিন্দু যেটা আছে সে ও বিন্দুতে তোমার কেন্দ্রীয় চরম বিন্দু তো গঠিত হবে। এবার এখানে পি বিন্দুতে তোমার উজ্জ্বলপট্টি বা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে না ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, সেটা ডিপেন্ড করবে এই দুটো আলোকরশ্মির পথ পার্থক্যের উপরে। ঠিক আছে, এবার তোমাকে যদি বলে এ থেকে পি পর্যন্ত যে পথ সেটা কত হবে, তাহলে দেখো এ থেকে পিতে যে আলোকরশ্মিটা যাচ্ছে তার কিছুটা অংশ বায়ু মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে, মানে এখান থেকে এইটুকু বায়ু মাধ্যম, তারপরে এটা হচ্ছে মিউ প্রতিসরাঙ্কযুক্ত একটা মাধ্যম, তারপরে আবার কি বায়ু মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে টোটাল এপি পথের দৈর্ঘ্য বা এ থেকে পি পথের দৈর্ঘ্য কী হবে, এ থেকে পি পথের দৈর্ঘ্য এটা কি হবে, দেখো এ থেকে পিতে তোমার কিছুটা অংশ যাচ্ছে বায়ু মাধ্যমের মধ্য দিয়ে, তাহলে বায়ু মাধ্যমের মধ্য দিয়ে কতটা পথ যাচ্ছে এপি মাইনাস কত টি। ঠিক আছে, তাহলে একে যদি ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক দিয়ে গুণ করে দিই তাহলে এটা হলো আলোকীয় পথ। কেন, কারণ বায়ু মাধ্যমের ক্ষেত্রে দেখো প্রতিসরাঙ্ক কত 1, তাহলে ইন্টু 1 বসিয়ে দিলাম, প্লাস সে দেখো টি বেধের একটা মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে যে মাধ্যমের প্রতিসরাঙ্ক কত মিউ, তাহলে ওখানে দেখো অতিক্রান্ত যে পথ সেই পথটা হচ্ছে কত টি আর ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত মিউ, তাহলে এটা হচ্ছে এ থেকে পি পথের দৈর্ঘ্য। এবার এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি এপি মাইনাস টি প্লাস টি ইন্টু কত মিউ, এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি এপি মাইনাস, এবার এখানে দেখো কি করব আমরা, বা এখানে প্লাসটা টিটা কমন নাও, তাহলে টিটা যদি কমন নেই এখান থেকে পড়ে থাকলো মিউ -1 ইন্টু এখানে কত টি,
টিটা কমন নিয়েছি, তাহলে এখান থেকে দেখো মিউ আর এখান থেকে -1, তাহলে এই পথটা হলো। আর বি থেকে এ মানে বি থেকে পি পর্যন্ত একটা পথ আছে, তাহলে পথ পার্থক্য কত হবে? তাহলে দেখো এই যে পথ পার্থক্য, এটাকে আমরা ধরে নিলাম কি ডেল। তাহলে পথ পার্থক্য এটা সমান হচ্ছে ডেল, মানে কি এইটা থেকে আমরা এটা বাদ দিয়ে দেবো, অর্থাৎ দেখো বিপি মাইনাস এ থেকে পি পর্যন্ত পথ। এর আগে আমরা দেখেছিলাম এই পথটা বড়, তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে এই পথটা বাদ দিয়ে দেবো। তাহলে বিপি মাইনাস এখানে কি এপি, এবার এই টোটাল পথটা বাদ দিলে এখানে দেখো মাইনাস কী হবে, μ-1 ইন্টু এখানে কত তোমার দেখো টি, এটা হলো পথ পার্থক্য। এবার এখানে এই যে বিপি মাইনাস এপি, সেটা দেখবে এর আগে আমরা করেছিলাম বিপি মাইনাস এপি, এর যে রাশিমালাটা ছিল বিপি মাইনাস এপি, সেটা ছিল 2x ইন্টু স্মল ডি বাই কত ক্যাপিটাল ডি। এটা এর আগের দিন আমরা দেখেছিলাম যখন এখানে কাঁচ মাধ্যম ছিল, মানে এখানে অন্য প্রতিসরাঙ্ক যুক্ত একটা মাধ্যমকে আমরা প্রবেশ করাইনি, তখন বিপি মাইনাস এপি সমান কত ছিল 2xd। তাহলে এই জায়গাটা আমরা কি লিখছি 2 ইন্টু এক্স ইন্টু স্মল ডি বাই কত ক্যাপিটাল ডি মাইনাস কত μ-1 ইন্টু কত টি। তাহলে এইটা হচ্ছে কি পথ পার্থক্য ডেল। ঠিক আছে, এইবার দেখো এই পথ পার্থক্যের ভ্যালুর উপরে ডিপেন্ড করবে যে পি বিন্দুতে তোমার উজ্জ্বল বিন্দু তৈরি হবে না অন্ধকার বিন্দু তৈরি হবে। তাহলে পি বিন্দুতে যদি উজ্জ্বল বিন্দু তৈরি হয় তাহলে তার শর্তটা কি, তাহলে পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচারের শর্ত হলো কি শর্ত, এর আগে আমরা দেখেছি যে পথ পার্থক্য ডেলকে λ/2 এর জোড় গুণিতক হতে হবে। তাই তো, এটা ছিল আমরা আগে দেখেছি, অর্থাৎ বা অতএব দেখো এই পথ পার্থক্য এইটা আছে, তাহলে এইটাকে কি λ/2 এর জোড় গুণিতক, অর্থাৎ 2x ডি বাই ক্যাপিটাল ডি মাইনাস μ-1 ইন্টু টি, এটা সমান কত 2n ইন্টু λ/2, অর্থাৎ λ/2 এর কি জোড় গুণিতক। যদি এই জোড় গুণিতক হয় তবেই কি হবে, ওখানে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে, না হলে ওখানে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে না। ঠিক আছে, তাহলে এইবার এখান থেকে আমরা x এর যদি ভ্যালু বার করি, তাহলে দেখো এখানে এটা কেটে গেল, তাহলে 2x ইন্টু ডি বাই ক্যাপিটাল ডি, এটা সমান দেখা হচ্ছে n ল্যামডা প্লাস কত μ-1 ইন্টু কত টি। তাহলে এখান থেকে x এটা ইকুয়াল টু কত আসছে ক্যাপিটাল ডি বাই 2d ইন্টু এখানে দেখো n ল্যামডা প্লাস কত μ-1 ইন্টু টি। তাহলে এইটা হচ্ছে x, তাহলে এইটা হচ্ছে কি x এর রাশিমালা, অর্থাৎ x যদি এটা হয় বা পি বিন্দুতে গঠনমূলক যদি ব্যতিচার হয়, তাহলে ও বিন্দু থেকে পি বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্ব কোনটা আসবে, এইটা আসবে। এবার এখানে দেখো n এর মান যদি আমরা 0 বসাই তাহলে তোমার কেন্দ্রীয় চরমবিন্দু পাওয়া যাবে, n এর ভ্যালু যদি আমরা 1 বসাই তাহলে প্রথম চরমবিন্দু পাওয়া যাবে, n এর ভ্যালু যদি 2 বসাই তাহলে দ্বিতীয় চরমবিন্দু পাওয়া যাবে, এরকম ছিল। তাহলে এইটা হচ্ছে গঠনমূলক ব্যতিচারের কি শর্ত। এবার দেখো এই যে সমীকরণটা আমরা পেলাম, এই সমীকরণে যদি আমরা দেখো এই n এর যে ভ্যালু, সেই n এর ভ্যালু 0 বসাই, তাহলে দেখো n সমান 0 হলে কী হবে, কেন্দ্রীয় চরমবিন্দু পাওয়া যাবে, কেন্দ্রীয় চরমবিন্দু পাওয়া যাবে, তাই না? তাহলে এইবার আমরা যদি 0 বসিয়ে দিই তাহলে তখন দেখো x, তাহলে এবার
কেন্দ্রীয় চরমবিন্দুর যে অবস্থান সেটাকে আমরা x0 দ্বারা প্রকাশ করলাম। তাহলে x0 কী হবে? দেখো এই জায়গাটা তুমি 0 যদি বসাও তাহলে যে রাশিমালাটা আসবে সেটা দেখো d/2d ইন্টু তোমার কত μ-1 ইন্টু কত t। দেখো এখানে x যেটা, সেই xটা কোথা থেকে দূরত্ব? xটা হচ্ছে ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব। এবার এর আগের দিন আমরা দেখেছিলাম যদি এরকম অন্য প্রতিসরাঙ্কযুক্ত একটা মাধ্যম না প্রবেশ করানো হয় তাহলে কেন্দ্রীয় চরমবিন্দুটা ও বিন্দুতে গঠিত হবে, তাই না? এবং এখানে ও বিন্দু থেকে ও বিন্দুর যে দূরত্ব সেই দূরত্বটা কত? এবার এখানে ভালো করে লক্ষ্য করো, যদি টি বেধের এখানে কোনো মাধ্যমকে প্রবেশ না করানো হয় তাহলে টি এর ভ্যালু যদি 0 হয়, টোটালটাই বায়ু মাধ্যম হলে দেখো x0 ইকুয়াল টু কত? 0 আসবে। অর্থাৎ কেন্দ্রীয় চরমবিন্দুটা কোথায় গঠিত হচ্ছিল? এখানেই। কিন্তু এখানে একটা অন্য মাধ্যম প্রবেশ যদি আমি করে দিই তাহলে ও বিন্দু থেকে আর কেন্দ্রীয় চরমবিন্দু গঠিত হবে না, কিছুটা কী হয়ে যাবে? স্মরণ ঘটবে। অর্থাৎ দেখো কেন্দ্রীয় চরমবিন্দু সেটা ওই জায়গা থেকে কী হচ্ছে? কিছুটা এইদিকে সরে যাবে। ঠিক আছে, তাহলে এন দেখো এনের ভ্যালু যদি আমরা 0 বসাই তাহলে তখন কেন্দ্রীয় চরমবিন্দুর অবস্থানটা পাচ্ছি। এবার যদি আমরা n ইকুয়াল টু 1 বসাই, n ইকুয়াল টু 1 হলে কি পাওয়া যাবে? প্রথম চরমবিন্দু পাওয়া যাবে। তাই না? এবার এখানে আরেকবার লিখছি x এর ইকুয়েশনটা কি ছিল? ক্যাপিটাল D/2 ইন্টু স্মল d ইন্টু n ল্যামডা প্লাস μ-1 ইন্টু টি, এটা। এবার এখানে তুমি কত বসাবে? n এর জায়গায় 1, তাহলে n এর জায়গায় 1 বসালে প্রথম চরমবিন্দু পাওয়া যাবে, যেটাকে আমরা কি x1 দ্বারা প্রকাশ করছি। তাহলে x1 এটার সমান কত আসবে? D/2 ইন্টু স্মল d ইন্টু ল্যামডা প্লাস μ-1 ইন্টু টি, এটা। তাহলে দেখো এইটা হচ্ছে কেন্দ্রীয় চরমবিন্দু আর এটা হচ্ছে প্রথম চরমবিন্দু, ঠিক আছে, বা প্রথম উজ্জ্বল পটি। তাহলে এই কেন্দ্রীয় চরমবিন্দু ভালো করে দেখো, প্রথম চরমবিন্দু মানে প্রথম উজ্জ্বল পটি থেকে আমরা যদি এই কেন্দ্রীয় চরমবিন্দুর দৈর্ঘ্যটাকে বাদ দিই তাহলে ভালো করে লক্ষ্য করে এইখানে আমরা ধরে নিলাম কি কেন্দ্রীয় চরমবিন্দু তৈরি হলো, আর এখানে মাঝখানে কি হবে? প্রথম চরমবিন্দু, আর মাঝখানে তাহলে কী হবে? একটা অন্ধকার অংশ পাওয়া যাবে। কারণ এর আগে আমরা দেখেছি যে ইয়ংয়ের ডাবল স্লিট এক্সপেরিমেন্টে কেন্দ্রীয় চরমবিন্দু তার পাশে কি এই দিকে একটা করে অন্ধকার অংশ, একটা করে আলোকিত অংশ পাওয়া যাবে। তাহলে দেখো এখানে একটা আলোকিত অংশ, তারপরে এখানে আবার আলোকিত, মাঝখানে কি আছে? অন্ধকার অংশ। তাহলে এইটা থেকে এইটা যদি আমরা বাদ দিই তাহলে কতটা অঞ্চল জুড়ে অন্ধকার অংশটা আছে সেটা পাবো, আর কতটা অঞ্চল জুড়ে অন্ধকার অংশ থাকে সেটাকে আবার কি বলে? ঝালর প্রস্থ। তাহলে এখান থেকে দেখো ঝালর প্রস্থ কত আসবে? তাহলে দেখো অতএব ঝালর প্রস্থ এটা সমান কি হবে? ঝালর প্রস্থ এটা সমান, এবং ঝালর প্রস্থকে আমরা কি দ্বারা প্রকাশ করি? y দ্বারা। তাহলে ঝালর প্রস্থ y এটা সমান হচ্ছে কত? x1 মাইনাস কত? x0। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা দেখব। x1 এর ভ্যালু কত? d, আচ্ছা এইটাকে একবারে করে দিচ্ছি। তাহলে d λ/2d প্লাস এখানে দেখো d/2d ইন্টু μ-1 ইন্টু টি। তাহলে এইটা লিখলাম x1 মাইনাস x0, x0 এর ভ্যালু কত আছে? d/2d ইন্টু μ-1 ইন্টু কত? টি। তাহলে দেখো এইটা আর এটা সেম, তাহলে কেটে গেল, একটার আগে প্লাস আছে একটার আগে মাইনাস আছে। তাহলে ঝালর প্রস্থ y এটা সমান কত? d λ/2d। অর্থাৎ দেখো এখানে আমরা একটা জিনিস তাহলে দেখতে পাচ্ছি, এখানে এইটা কি ছিল? এটা হচ্ছে যদি এখানে টি বেধের এবং মিউ প্রতিসরাঙ্কের মাধ্যমকে প্রবেশ না করানো হয় তাহলে তখন ঝালর প্রস্থের রাশিমালা কোনটা ছিল? এইটা। অর্থাৎ আগের ক্লাসে যেটা আমরা দেখেছিলাম, ঠিক আছে। তাহলে ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ঝালর প্রস্থ এইটা, এবং যদি এখানে একটা পাতলা মাধ্যমকে প্রবেশ করায় টি বেধের এবং মিউ প্রতিসরাঙ্কের,
তাহলে ঝালর প্রস্থের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। একটু আগে আমরা কি দেখলাম, ঝালরটা কিছুটা সরে যাচ্ছে, অর্থাৎ আগে যেখানে হয়তো দেখা যাচ্ছে এই জায়গাটায় যদি কেন্দ্রীয় চরমবিন্দু হয় সেটা এখানে হলো, এখানে যদি আলোকিত অংশ হয় তাহলে কিছুটা দূরে আবার প্রথম আলোকিত অংশ পাওয়া গেল, কিন্তু ঝালর প্রস্থ যেটা সেটা কিন্তু কোনো রকমের কি পরিবর্তন হচ্ছে না। তাহলে এইটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। কেন্দ্রীয় চরমবিন্দুর মানের মানে স্মরণ ঘটলেও বা উজ্জ্বল পটি, এবং দেখো এখানে উজ্জ্বল পটির যদি স্মরণ ঘটে তাহলে অন্ধকার অংশেরও স্মরণ ঘটবে, এখানে সেটাও আমরা পেয়ে যাব। এই যে পথ পার্থক্য পেয়েছিলাম, এই পথ পার্থক্যটা যদি λ/2 এর বিজোড় গুণিতক হয় তাহলে তখন আমরা কি জানি, সেখানে অন্ধকার অংশ পাওয়া যায়। তাহলে এখানে এটার ভ্যালুকে যদি তুমি λ/2 এর বিজোড় গুণিতক ধরে ক্যালকুলেশন করো তাহলে তখনও দেখবে কি ওই অন্ধকার অংশ যেটা, সেই অন্ধকার অংশের কি স্মরণ ঘটবে। ঠিক আছে, ওইটা ক্যালকুলেশন করার দরকার নেই, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আলোকিত অংশের তোমার স্মরণ ঘটছে, আর আলোকিত অংশের যদি স্মরণ ঘটে তাহলে অবশ্যই অন্ধকার অংশেরও কী হবে, স্মরণ ঘটবে। এবং ওখানেও যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখব যে ঝালর প্রস্থ যেটা সেটা কি সেম থাকবে। তাহলে এখানে পাতলা মাধ্যমকে প্রবেশ করালে তোমার কি হচ্ছে, ঝালর প্রস্থটা সেম থাকছে, কিন্তু কেন্দ্রীয় চরমপটি বা কেন্দ্রীয় চরমবিন্দু উজ্জ্বল বিন্দুগুলো কী হচ্ছে, একটু একটু করে সরে যাচ্ছে। ঠিক আছে, তাহলে স্মরণ কতটা হচ্ছে সেটা এখান থেকে আমরা পাবো। এখানে দেখো কেন্দ্রীয় চরমবিন্দু আগের ক্ষেত্রে যেটা ছিল, এখানে তার ক্ষেত্রে এতটা পরিমাণে কি হচ্ছে, স্মরণ ঘটছে। তাহলে কতটা স্মরণ ঘটছে এই সমীকরণগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই যে ইকুয়েশান, এই ইকুয়েশানটা হচ্ছে কি কেন্দ্রীয় চরমবিন্দুর স্মরণ। ঠিক আছে, তাহলে এইগুলা কিন্তু ভালো করে তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে ফর্মুলা, কারণ এখান থেকে এই প্রমাণটা যা আসে এর থেকে অঙ্ক বেশি আসে। তাহলে এখান থেকে অঙ্ক তোমাকে করতে গেলে এই ফর্মুলাগুলো কি মাথায় রাখতে হবে। এইবার এই জায়গাটায় দেখো আর একটা জিনিস আমরা ক্যালকুলেশন করব। এই ক্যালকুলেশনটা হচ্ছে দেখো x0 যে ভ্যালু, সে x0 আমরা একটা পেয়েছিলাম, বা এখান থেকে দেখো এই যে অংশটা আমরা পেয়েছি, দেখো y সমান এইটা, তাহলে y বাই যদি এখানে আমরা ল্যামডা বসিয়ে দিই তাহলে y বাই ল্যামডা সমান কত, d/2 ইন্টু কত, স্মল ডি। এবার এই x0 যে ইকুয়েশন আছে এখানে দেখো d/2d, তার জায়গায় আমি কি লিখতে পারি, আবার y বাই ল্যামডা লিখতে পারি। তাহলে x0টা কি কেন্দ্রীয় চরমবিন্দুর যে স্মরণটা ঘটলো, তাহলে সেটা সমান আমরা কি লিখতে পারি, y বাই ল্যামডা ইন্টু মিউ মাইনাস 1 ইন্টু কত, টি। এই সমীকরণটা ভালো করে মাথায় রাখতে হবে। এবং এই সমীকরণের সাহায্যেই তোমার কি অনেক কিছু নির্ণয় করা যায়। কি নির্ণয় করা যায়, দেখো x0 মানে কি, প্রথমে আমরা এখানে একটা মিউ প্রতিসরাঙ্ক মাধ্যম না দিয়ে এখানে কেন্দ্রীয় চরমবিন্দু বার করেছিলাম, যেটা আমরা আগে দেখেছি। এবার এখানে একটা মাধ্যম প্রবেশ করে দিলাম, তাহলে কেন্দ্রীয় চরমবিন্দু কতটা সরে গেল, সেই x0 যদি আমার জানা থাকে, y মানে কি ঝালর প্রস্থ তো সেম থাকবে, আর যে আলোটা ব্যবহার করছি সেই আলোর প্রতিসরাঙ্ক যদি আমার জানা থাকে, আর কত বেধের এই জায়গাটায় মাধ্যম প্রবেশ করিয়েছি সেটা যদি আমার জানা থাকে, তাহলে এই সমীকরণটায় বসালে দেখো কি আমরা মিউ এর ভ্যালু পেয়ে যাব। বা মিউ এর ভ্যালু যদি জানা থাকে, টি এর ভ্যালু যদি অজানা হয়, তাহলে তখন এই সমীকরণে বসালে আবার কি টি এর ভ্যালুটাও পাওয়া যাবে। তাহলে এই যে সমীকরণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে মনে রাখবে। ঠিক আছে, এবং এখানে আর একটা আমরা ক্যালকুলেশন করব, জাস্ট এটা খুব ভালো করে লক্ষ্য করো। দেখো কেন্দ্রীয় চরমবিন্দু প্রথমে যেখানে ছিল এখন সেই জায়গাটায় কি আর গঠিত হচ্ছে না, সরে যাচ্ছে একটা অংশ। কতটা সরে যাচ্ছে, দেখো আমরা দেখেছিলাম x0, সেই x0-র একটা ইকুয়েশন আমরা পেয়েছিলাম। x0-র একটা ইকুয়েশন ছিল দেখো y বাই কত, একটু আগে দেখলাম y বাই ল্যামডা ইন্টু মিউ মাইনাস 1 ইন্টু কত, টি, এইটা। এবার এখানে দেখো কেন্দ্রীয় চরমবিন্দু তুমি ধরে নাও আগে এইখানে ছিল, এখন এই জায়গাটায় চলে গেছে, এবং তুমি ধরে নাও এম সংখ্যক ঝালর পর্যন্ত কি এগিয়ে গেছে। ভালো করে দেখো, এখানে আগে ছিল, এবার এইখানে তৈরি হয়েছে, এবং এর মাঝখানে যে ঝালরের সংখ্যা, সেই ঝালরের সংখ্যা কত, এম। তাহলে এই টোটাল দূরত্বটা কত হবে, টোটাল দূরত্বটা দেখো এম ইন্টু ওয়াই হবে। কেন, কারণ একটা ঝালরের প্রস্থ সেটা কত, ওয়াই,
আর কত সংখ্যক ঝালর সরে গেছে, এম সংখ্যক। তাহলে এম ইন্টু ওয়াই, আর এম ইন্টু ওয়াই তাহলে দেখো সেটা কার সঙ্গে সমান হবে, x0। কেন x0-এর সঙ্গে সমান হবে? কারণ x0টাই হচ্ছে ওই টি বেধের একটা মাধ্যমকে প্রবেশ করানোর জন্যে ঝালরের মানে কেন্দ্রীয় চরমবিন্দুর কি সরণ। আর আমরা ধরে নিচ্ছি কেন্দ্রীয় চরমবিন্দুটা এম সংখ্যক ঝালর পরিমাণে কি সরে গেছে। তাহলে এম ইন্টু ওয়াই এটা সমান কি লিখতে পারবো, x0। আর x0 মানে আর কত, ওয়াই বাই তোমার কত ল্যামডা ইন্টু মিউ মাইনাস 1 ইন্টু কত টি। তাহলে এখান থেকে দেখো ওয়াই ওয়াই কী হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। আর ওয়াই ওয়াই যদি কেটে যায় এটাকে গুণ করে দাও, তাহলে এম ল্যামডা এটার সমান কত, মিউ মাইনাস 1 ইন্টু টি। এই ফর্মুলাটা ভালো করে মনে রাখবে, কারণ এইগুলো অঙ্ক করতে কাজে লাগবে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো ল্যামডা মিউ টি এর ভ্যালু যদি জানা থাকে, তাহলে কটা পটি সরে গেছে, অর্থাৎ কটা উজ্জ্বল পটি পরিমাণে সরে গেছে বা কটা অন্ধকার পটি সরে গেছে, সেটা কিন্তু আমরা এই সমীকরণ থেকে পেয়ে যাব। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা ইকুয়েশান। তাহলে এই ঝালর প্রস্থ, সেই ঝালর প্রস্থের কিন্তু কোনো রকমের সরণ মানে পরিবর্তন ঘটছে না, কিন্তু আলোকিত অংশ, অন্ধকার অংশ বা কেন্দ্রীয় চরমবিন্দু এগুলোর কী হচ্ছে, সরণ ঘটছে। তাহলে এই সংক্রান্ত যে কটা ইকুয়েশান, সেই ইকুয়েশান কটা ভালো করে মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু পরীক্ষায় অঙ্ক দেয়। তাহলে এই চ্যাপ্টারের থিওরি মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এরপরে এই আলোক তরঙ্গ ও আলোর ব্যতিচার এই চ্যাপ্টারের যে এমসিকিউগুলো আছে, এমসিকিউগুলো আমি করিয়ে দেবো। ঠিক আছে, তার আগে তোমরা টোটাল থিওরিটা একবার ভালো করে দেখবে, আর ফর্মুলা যেগুলো আছে সেগুলো একটু ভালো করে মুখস্থ করবে, তাহলে অঙ্কগুলো কিন্তু সহজেই করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।